আমরা এ পর্যন্ত যতগুলো পরাবৃত্তিক দর্পণের উদাহরণ করেছি সবগুলো ছিল অবতল দর্পণ বা কনকেভ মিরর। এর অর্থ হলো কনকেভ বা অবতল দর্পণ কী তা আপনারা হয়তো এর মধ্যেই জানেন, তবে বিষয়টা পরিষ্কার করার জন্য বলছি, এই দর্পণে বস্তুর দিকে খোলা অংশটা থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় খোলা অংশটা থাকে যেদিকে প্রতিবিম্ব গঠিত হয় সেদিকে। আমরা এক্ষেত্রে এই দর্পণের ভেতরের পৃষ্ঠ বা অবতল পৃষ্ঠ নিয়ে চিন্তা করি। আমি যেভাবে কনকেভ বিষয়টা মনে রাখি তা হলো এটা এক ধরনের কেভ গঠন করে, কেভ বা গুহা। এখানকার এই অংশটাকে একটা কেভ বা গুহার ভেতরের অংশ হিসেবে দেখতে পারেন। এটা হলো ফোকাস, এখানকার এই রেখাটা হলো প্রধান অক্ষ, এখানে আমরা বস্তু রেখেছিলাম আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আলো দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যায়। আমরা আগের কয়েকটা ভিডিওতে এরকম বেশ কিছু উদাহরণ দেখেছি। এই ভিডিওতে আমরা কনভেক্স প্যারাবোলিক মিরর বা উত্তল দর্পণ ব্যবহার করে একটা উদাহরণ দেখব। কনভেক্স প্যারাবোলিক মিরর বা উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দর্পণের অন্য দিকটা নিয়ে চিন্তা করি। আমরা যে পাশটা নিয়ে চিন্তা করি সেটা অনেকটা গামলার বাইরের পাশের মতো। যদি আপনি পরাবৃত্তিক দর্পণকে গামলার সাথে তুলনা করেন, আসুন এই দর্পণ নিয়ে কিছুটা চিন্তা করা যাক। ধরি এবারও আমাদের পরাবৃত্ত আকৃতির কিছু একটা আছে, আমি আরেকটু ভালো করে আঁকি। এটা একটা পরাবৃত্ত আকৃতি, এখানকার এই রেখাটা হলো প্রধান অক্ষ, এটাকে আপনারা প্রতিসম রেখা হিসাবে দেখতে পারেন। এক্ষেত্রেও ফোকাস কিন্তু এই বিন্দুটা, এখানকার এই বিন্দুটা হলো ফোকাস। কিন্তু এবার ধরে নিচ্ছি যে বাইরের পৃষ্ঠটা হলো প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ বাইরের দিকে, তাহলে প্রতিফলক পৃষ্ঠটা বলা যায় আমাদের দিকে আছে। অবতল দর্পণের উল্টো ঘটনা। অন্যভাবে মনে রাখতে পারেন যে অবতলে সব কিছু ভেতরে থাকছে আর উত্তলে সব আমাদের দিকে বেরিয়ে আসছে। এবার চিন্তা করা যাক, আমি যদি প্রতিফলক পৃষ্ঠের দিকে একটা বস্তু রাখি তবে কি হবে। আমরা যদি এটাকে প্রতিফলক পৃষ্ঠ ধরে এর বাইরের দিকে একটা বস্তু রাখি তবে কি ঘটবে। এক্ষেত্রেও আগের মতো করেই কাজ করা যাক। আমরা প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি নেব। আমরা এর উপরের যে কোনো দিক থেকে যে কোনো দিকে আলোক রশ্মি পাঠাতে পারি, কারণ উপরে এখানে কোথাও আলোক উৎস থাকবে। যদিও আমরা আগে কখনো আলোক উৎস আঁকিনি, এই বস্তুর উপর আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটবে, বস্তুটা সব দিকে আলো নির্গত করবে। কিন্তু এই বস্তু থেকে নির্গত যে আলোক রশ্মিগুলো নিয়ে আমরা কাজ করব তার একটা হলো দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মি, আরেকটা হলো ফোকাসের মধ্য দিয়ে আপতিত রশ্মি। প্রথমে সমান্তরাল রশ্মিটা নেওয়া যাক। প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হচ্ছে, আমি এখানে অঙ্ক করছি না। এই আলোক রশ্মি যখন পরাবৃত্তিক দর্পণের বাইরের পৃষ্ঠে প্রতিফলিত হবে তখন এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হয় যে এটা ফোকাস থেকে আসছে। এখানে ফোকাসটা দর্পণের অন্য পাশে আছে, কিন্তু প্রতিফলিত আলোক রশ্মিটা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এই আলোক রশ্মিটা এভাবে প্রতিফলিত হবে। এরপর আরেকটা আলোক রশ্মি এই বস্তু বা তীরের অগ্রপ্রান্ত থেকে আসবে, এই আলোক রশ্মিটা ফোকাসের দিকে যাবে। ফোকাস এখানে আছে, আমি দিকটা এঁকে নিই। একটা আলোক রশ্মি ফোকাসের দিক বরাবর আপতিত হচ্ছে, এটা দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে এটা এভাবে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এখানে তাহলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে? বোঝা যাচ্ছে এই দুইটা রশ্মি কখনো মিলিত হবে না, তাই কোনো বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না। আমরা কোনো পর্দা বা কাপড়ের উপরের প্রতিবিম্ব ফেলে দেখতে পারবো না। এই দুইটা রশ্মি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। একজন দর্শকের কাছে মনে হবে যে এগুলো একটা বিন্দু হতে অপসৃত হচ্ছে। বিষয়টা আরেকটু স্পষ্ট করা যাক। সমান্তরালভাবে যে রশ্মিটা যাচ্ছে সেটাকে দর্পণের পেছনে বাড়ালে এখান থেকে আসছে বলে মনে হবে, আর এই রশ্মিটা মনে হবে এই বিন্দু থেকে আসছে। তাহলে এরকম মনে হবে যে এরা দর্পণের অন্য পাশের এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। আলোক রশ্মি যদি সত্যি সত্যি এখান থেকে আসতো তাহলে প্রতিবিম্বটা এরকম হতো। আমরা এই তীরের উপরের অন্যান্য বিন্দুর জন্য এরকম করতে পারি। আমরা এবার তীরের নিচের প্রান্তটা নেই, এটা অনেক সহজ হবে। আলোক রশ্মিটা এখান থেকে সোজা এই দর্পণের উপর আপতিত হবে, এরপর এটা প্রতিফলিত হয়ে সোজা বিপরীত দিকে ফিরে আসবে। বিষয়টা এরকম মনে হবে যে আলোক রশ্মিটা দর্পণের পেছনের এই বিন্দু হতে আসছে। আমরা বস্তুর উপরের প্রতিটা বিন্দু হতে আলোক রশ্মি এঁকে এর প্রতিবিম্ব দেখতে পারি। এখানকার এই বিন্দুটা নিলে এর প্রতিবিম্ব হবে এই বিন্দু। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা বুঝেছেন যে আপনি যখন উত্তল পরাবৃত্তিক দর্পণ নিয়ে কাজ করছেন, অর্থাৎ বাইরের পৃষ্ঠ যখন প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে তখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হচ্ছে না, তখন অবাস্তব প্রতিবিম্ব গঠিত হচ্ছে।
এখানে এটা হলো একটা অবাস্তব প্রতিবিম্ব, ভার্চুয়াল ইমেজ। আপনি আপনার বাথরুমের দর্পণে যেটা দেখে থাকবেন, যদিও সেটা সম্ভবত পরাবৃত্তিক দর্পণ নয়, আর এক্ষেত্রে প্রতিবিম্বটা ছোট হবে, প্রতিবিম্বটা বস্তুর চেয়ে ছোট হবে। আপনি এরকম দর্পণ অনেক সময় দেখেছেন, বিশেষ করে কোনো ঘরের কর্নারে। আমি একটা হলওয়ের একটা কর্নার আঁকছি, আপনি এরকম জায়গায় অনেক সময় এরকম দর্পণ দেখতে পাবেন। আমি অন্যদিকে দেখাই, দর্পণটা এরকম জায়গায় থাকতে পারে যাতে লোকজন যখন এই কর্নার বা বাঁকটা ঘুরে আসবে তখন তাদের দেখা যায়। এজন্য উত্তল দর্পণ কাজে লাগে, কারণ এরা বিভিন্ন দিক থেকে আলো প্রতিফলিত করে, তাই বাঁকের অন্য পাশটা দেখা যায়। এই ড্রয়িংটা বেশি ভালো হয়নি, আপনি উত্তল দর্পণ দেখেছেন, এরকম ধরনের উত্তল দর্পণ আপনি দেখেছেন। আপনি বাসের ভেতরে বা দোকানের ভেতরে জিনিসপত্রের সারির উপরে প্রায়ই এরকম দর্পণ দেখেছেন। দোকানের মালিক এটা দিয়ে খুব ভালোভাবেই বুঝতে পারেন দোকান থেকে কিছু সরানো হচ্ছে কিনা। যাই হোক, আশা করি বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে।